আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়া আর ভালোবাসায় অনেকটাই সুস্থ আর অনেক ভালো আছি। আজকে তোমরা আমার স্টার্টিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের সাথে আমি একটি রান্না শেয়ার করব। আর এই রান্নাটি শেয়ার করছি আমাদেরই এক ইউটিউবার ভাইয়ার জন্য। ভাইয়াটি শোল মাছ খেতে চেয়েছিলেন, তাই ওনার জন্যই এই রেসিপিটি শেয়ার করা। আমার ঘরে বেশিরভাগই ফলের বাজার সদাইটাই বেশি করা হয়। আর আমার ঘরে কখনো সপ্তাহের বা মাসের এভাবে করে বাজার করা হয় না। আসলে আমার যখন যা দরকার তখনই উনাকে বললেই উনি এনে দেন। উনি সবসময় আসার আগে আমাকে ফোন করে জিজ্ঞেস করেন আমার কিছু লাগবে কিনা। তখন আমি ওনাকে লম্বা একটা লিস্ট দিয়ে দেই। আর যে লিস্ট দিয়ে দেই সেই লিস্ট অনুযায়ী চলে আসে আমার ঘরের সব কিছু। তবে ফল ফ্রুট উনি নিজে থেকেই নিয়ে আসেন, সেটার লিস্ট দেওয়ার প্রয়োজন হয় না। তো তোমাদের সাথে আমি একটি ফল আজকে শেয়ার করব, সেটা তোমরা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না। মধ্যপ্রাচ্যে যারা নাকি আছো তাদের জন্য এটি কমন হলেও আমাদের বাংলাদেশের জন্য কিন্তু এটি একদমই কমন না। কারণ আমি নিজেও এবার প্রথম খেয়েছি এই যে এটি কি তোমরা কি বলতে পারো? এটি হচ্ছে কাঁচা খেজুর। আমি নিজেই এবার প্রথম খেয়েছি। এটার স্বাদটা খুবই অন্যরকম। খেতে একটু বেশি মিষ্টি, কিন্তু খাওয়ার পর মুখে অনেক রুচি আসে। আর এই কাঁচা খেজুরের অনেক রকম গুণাগুণ আছে যা নাকি আমি আগে শুনেছি। গুণাগুণ আগে শুনেছি আর খেয়েছি পরে। যদিও আমার উনিকে এই ব্যাপারে আমি কোনো কিছু বলিনি, উনি নিজে নিজেই এনেছেন। আসলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মনে মনে কিছু চাইলে আল্লাহই তা পূরণ করে দেয়। এখন আমাদের দেশে কিন্তু এই কাঁচা খেজুরটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো তোমরা যারা নাকি এটার স্বাদ নিতে চাও তারা অবশ্যই বাজার থেকে ভালো ফরমালিন মুক্ত খেজুর নিয়ে খেয়ে টেস্ট করে দেখতে পারো। খুবই ইয়াম্মি। চলে এলাম রান্নাঘরে, কারণ আজকে আমি তোমাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করব। যদিও এটি অনেকেরই জানা আবার অনেকেরই অজানা। তোমরা তো নিশ্চয়ই জানো লাউ হচ্ছে একটি খুবই উপকারী একটি সবজি। এটি খুবই ঠান্ডা। আমি একটি বইতে পড়েছিলাম এটি এতই ঠান্ডা যে দোজখের আগুনকে ঠান্ডা করার ক্ষমতাও রাখে এই লাউ কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে আমরা যারা নাকি ওয়েট লস করতে চাই তাদের জন্য তো লাউয়ের তুলনাই হয় না। তো তোমরা জেনে গেলে লাউয়ের উপকারিতা। এখন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি সব সময় কোনো কিছু রান্না করতে গেলে রসুনটা দেই, তবে সব তরকারিতে না। লাউয়ের তরকারির মধ্যে কিন্তু আস্ত রসুন দিলেও ওইটার টেস্টটা খুবই অন্যরকম হয়। কিন্তু আমি আস্ত রসুন খেতে পারি না, তাই আমি এভাবে কুচি করেই রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা সামান্য একটু ভেজে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। ও তোমাদেরকে তো বলাই হয়নি আমি লাউ দিয়ে কি রান্না করব। আমার থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো আমি লাউ দিয়ে শোল মাছ রান্না করব। আর এই শোল মাছের একটা কাহিনী আছে। আমি যেদিন নাকি তোমাদেরকে ভিডিওতে অনেকগুলো ইলিশ মাছ দেখিয়েছিলাম, সেই সাথে দেখিয়েছিলাম দুটি শোল মাছ। সেদিনের পর থেকে আমার এক ইউটিউবার ভাইয়া আমাকে পাগল করে ফেলেছে, শোল মাছ কোথায়। তাই ভাবলাম আমার ভাইয়ার জন্য আজকেই আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। সেই ভাইটিকে তোমরা অনেকেই চেনো, সে আর কেউ নেই, সে হচ্ছে আমাদের বিলাস ভাইয়া। তো দেখো আমি পেঁয়াজটা আর রসুনটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম পানি দেওয়ার কারণ হচ্ছে এখন আমি এটাতে মশলা দিব। আর মশলা দেওয়ার আগে অবশ্যই পানিটা দিয়ে নিতে হবে, কারণ মশলাটা নইলে পুড়ে যাবে। তো আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। লাউয়ের তরকারিতে কিন্তু বেশি মশলা না দিলেই ভালো।
মশলাটা কষানোর জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে চুলার উপরে রেখে দিলাম। এই তো কিছুক্ষণ পরে সে ঢাকনা খোলার পর নিশ্চয়ই দেখতে পাচ্ছ পানিটা শুকে ওপর দিয়ে তেলটা চলে এসেছে। এর মানেই হচ্ছে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর আমি কিন্তু লবণ আগেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজে, কারণ পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। এখন আমি শোল মাছটা কষিয়ে নিব। আসলে অনেকেই খাবারের মধ্যে ভাজা মাছ ইউজ করে, তবে শোল মাছটা আসলে না ভেজে এইভাবে মশলার মধ্যে কষিয়ে নিলেই খুব ভালো। মাছটা আমি মশলার সাথে ভালো করে মেখে আমি আবার কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রেখে দিব মাছটা কষানোর জন্য। আর এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি, কারণ এখানে লাউটার মধ্যে প্রচুর পানি থাকে, আর যে মাছ থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়ে যায়। তো এই তো দেখো কিছুক্ষণ পরে এসে যখন ঢাকনা খুললাম, মাছটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি সবজিটা ছাড়ার আগে মাছগুলো সব তুলে নিব। আমি এক এক করে সবগুলো মাছ তুলে নিয়েছি, কারণ আমি যদি মাছগুলো রেখে সবজি দেই তাহলে সবগুলো মাছ ভেঙে যাবে, আর সবজি দেওয়ার পর যদি আমি মাছটা দেই তাহলে কিন্তু মাছের মধ্যে মশলা যাবে না। এজন্য আমি মাছটা আগে থেকে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ লাউ, এখন আমি দিয়ে দিচ্ছি লাউ। লাউয়ের তরকারিতে পানি দেওয়া একদমই যাবে না, কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। তো আমি লাউটা দিয়ে এখন আমি ভালো করে এটা মশলার সাথে মেখে এটাও আমি কিছুক্ষণ চুলার উপরে রেখে দিব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লাউ থেকে অনেক পানি উঠেছে, কিন্তু আসলে লাউয়ের পানি দিয়েই লাউ রান্না করলে এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। লাউ কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, ডাল দিয়ে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, তবে আমি বেশিরভাগ শোল মাছ দিয়েই খাই। তোমরা যারা ভালো করে বুঝো না তাদেরকে আমি হাতে কলমে শিখিয়ে দিলাম। আসলে আমি জানি আমার সব আপুমনিরা অনেক গুণের, শুধু আমার আপুমনিরা না, আমার ভাইয়ারাও অনেক রকম রান্না করতে পারে। তবুও যেহেতু আমার এক ভাই শোল মাছ খেতে চেয়েছে, তাই আমার ওই ভাইটার জন্যই এই রেসিপি। তো দেখো অনেক পানি উঠে গিয়েছে আর লাউটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে। এখন আমি এটাতে দিয়ে দিব টমেটো। টমেটো ছাড়া লাউয়ের স্বাদ বোঝাই যায় না। লাউয়ের তরকারিতে টমেটোটা দিলে দেখতে যেমন খুব সুন্দর হয়, তেমনি স্বাদটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। সব সময়ের মতো আরেকটি কথা বলে নেই, সেটি হচ্ছে তোমরা নাকি যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে। আর যারা নাকি আমাকে বন্ধু করে নিয়েছো তাদেরকে কি বলবো, অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা আছো বলেই আজ আমি লাকি আছি, তোমরা নেই মানে কিছুই নেই। তোমাদের জন্যই আমার এই ইউটিউবিং করা। তো যাই হোক, এই যে দেখো টমেটোটা দিয়ে আমি ভালো করে মিক্স করে এটা আরেকবার কিছুক্ষণ রেখে দিব টমেটোটা গলানোর জন্য। টমেটোর মধ্যেও কিন্তু অনেক পানি থাকে, তাই এই তরকারিতে আমি বিন্দু পরিমাণ পানি ইউজ করিনি।
এই তো দেখো টমেটোটা কিন্তু একদম গলে গিয়েছে। আর এখন আমি ছেড়ে দিব সেই কষানো মাছগুলো, যেগুলো নাকি আমি মশলায় কষিয়ে রেখেছিলাম। এইভাবে যদি তোমরা রান্না করে দেখো তাহলে দেখবে আসলে খাবার স্বাদটা কিন্তু অনেকই অন্যরকম। আর সবার মনে রাখা দরকার, এই গরমে কিন্তু অনেক অসুখ বিসুখ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় সবজি, ঠান্ডা জাতীয় ফল খাওয়ার। তো লাউটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। আমরা এই লাউ আমরা নিজেরাও খাবো, চেষ্টা করব বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। লাউ দিয়ে অনেক ধরনের রেসিপি করেই খাওয়া যায়, তাই বাচ্চারা যেভাবে পছন্দ করবে তাদেরকে সেভাবেই রান্না করে দিব। আমার বাচ্চারা কিন্তু এভাবেও খায়, তাই আমি এভাবেই বেশি রান্না করি। তো আমি মাছটা দিয়ে আরেকটু কিছুক্ষণ কুক করে নিব, যেন মাছের ভিতরে লাউয়ের যে স্বাদটা সেটা চলে যায়। এভাবে করে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব এবং লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিব আমি অনেকগুলো ধনেপাতা। কারণ লাউয়ের তরকারির মধ্যে বেশি করে ধনেপাতা না দিলে লাউয়ের মজাটা থাকে একদম অপূর্ণ। তো আজ আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য দোয়া করো আর আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করব। আল্লাহ হাফেজ।